ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় শতকরা, ইংরেজিতে পার্সেন্টেজ। এই অধ্যায় বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে কম্পিটিটিভ এক্সাম, সেই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি কম্পিটিটিভ এক্সামেই এই অধ্যায় থেকে কোশ্চেন এসে থাকে। তো আমরা আজ শতকরা যে অধ্যায়, গণিতের এক গুরুত্বপূর্ণ যে অধ্যায় শতকরা, সেই অধ্যায়টা আমরা একদম জিরো থেকে শুরু করব, বেসিক লেভেল থেকে শুরু করব, যাতে না কারো বুঝতে অসুবিধা হয়। তারপরে আস্তে আস্তে আমরা এর যে শর্টকাট প্রসেস, সেই প্রসেসগুলো করব। তো চলো শুরু করি। শতকরা। শতকরা মানে কি? শতকরা মানে হলো প্রতি একশোতে, প্রতি একশোতে, প্রতি একশোর মধ্যে যত, প্রতি একশোতে বা একশোর মধ্যে যত। মানে কীরকম? মানে ধরো লেখা আছে, এটা যে শতকরার চিহ্ন, পার্সেন্টেজ, এটা শতকরার চিহ্ন। 10% মানে কি? 100 এর মধ্যে 10, 10%, শতকরা 10 বা 10%, এটাকে এইভাবে লিখতে পারো। বা যদি ভাষায় তুমি লিখো যে শতকরা 10, একই কথা, একই কথা। 10% বা শতকরা 10 একই কথা। এর মানে কি? 100-র মধ্যে 10, 100-র মধ্যে 10। আবার শতকরাকে আমি 10%, শতকরাকে আমি কি ভগ্নাংশের আকারেও লিখতে পারি। শতকরা কি বললাম আমি এখনই? 100-র মধ্যে 10। তাহলে আমি একে শতকরাকে আমি ভগ্নাংশের আকারেও লিখতে পারি। কীরকম? তাহলে 10% মানে পার্সেন্টেজ যদি তুলে দিই, নিচে কী আসবে? 100। আর এই যে 10টা চলে আসবে লবে। তাহলে কোনো ভগ্নাংশের যদি হর 100 হয়, তাহলে লবে যেটা থাকবে সেটাই হলো শতকরার হার, সেটাই হলো শতকরার হার। তার মানে এই ভগ্নাংশে শতকরা হার কত? 10%, 10%। তাহলে কোনো ভগ্নাংশের হরে যদি 100 থাকে, তাহলে সেই ভগ্নাংশের যে লব, সে ভগ্নাংশের যে লব থাকবে, সেই লবটাকে বলা হয় শতকরা হার, শতকরা হার। ক্লিয়ার? শতকরা হার। তাহলে যদি আমার কোনো ভগ্নাংশে যদি আমার 100 না থাকে, তাহলে কি করব? অর্থাৎ কোনো ভগ্নাংশ থেকে আমি শতকরা কি করে করব? ভগ্নাংশ থেকে শতকরা কি করে করব? ধরো আমার আছে 2/5, 2/5, এটা একটা ভগ্নাংশ, একে আমাকে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে আমি দুভাবে করতে পারি। একটি আমি এখনই কি বললাম, কোনো ভগ্নাংশে যদি হরে 100 থাকে, তাহলে উপরে মানে লবে, এটা ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটা লব, নিচে যেটা থাকে সেটা হর। তাহলে হরে 100 হলে উপরে লবে যত হবে সেটাই হলো তার শতকরা হার, সেই লবটাকে বলবো শতকরা হার। তাহলে এই ভগ্নাংশে আমার 2/5 আছে, তাহলে একে আমি শতকরায় প্রকাশ করব। তাহলে কি করব? তাহলে হয় আমি হরটাকে 100 করব, তাহলে হরটাকে 100 কী করে করব? সমতুল্য ভগ্নাংশ কী করে করে? না, লবকে যত গুণ করব, হরকেও তত দিয়ে গুণ করব। গুণ করার পরে যে ভগ্নাংশটা পাবো আমি, সেই ভগ্নাংশটাই হলো প্রথমে যে ভগ্নাংশ আছে তার সমতুল্য ভগ্নাংশ। মানে এর সমতুল্য ভগ্নাংশ কত হবে? আমাকে নিচে কত করতে হবে? হরে 100, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 100 হবে? 20। তাহলে উপরেও আমি যদি 20 গুণ করি, মানে লবের সাথে হরেও যদি 20 গুণ করি, তাহলে লব আর হর একই রকম যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করি, মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে গুণ করার পরে যে লব আর হর দিয়ে যে ভগ্নাংশের পাবো, সেটা হলো 2/5 কি সমতুল্য ভগ্নাংশ। তাহলে সমানে 20 দুগুণে 40 আর 5 20 100। তাহলে এখন দেখো কি হয়েছে, নিচে হরে 100, উপরে 40। তাহলে কোনো ভগ্নাংশের হরে যদি 100 থাকে, তাহলে তার সাপেক্ষে লবে যে সংখ্যা থাকবে সেটাই হলো ওই ভগ্নাংশটির কি শতকরার হার। তার মানে এখানে শতকরা হার কত? 40%। ক্লিয়ার? এটা একটা। বা তুমি ডাইরেক্ট কি করতে পারো, কোনো ভগ্নাংশের সাথে যদি তুমি 100 গুণ করে দাও, তাহলেও কিন্তু যে মানটা আমি পাবো সেটাও হলো তার শতকরা হার। 2/5 গুণিত 100, তাহলে 5 20 100, 20 দুগুণে 40%। অর্থাৎ কোনো ভগ্নাংশের সাথে 100 গুণ করে যে সংখ্যাটা পাই, সেটাই হলো শতকরা হার। ক্লিয়ার? তাহলে শতকরা মানে কি? প্রতি 100-তে 10% মানে কি? 100-র মধ্যে 10। ক্লিয়ার?
100-র মধ্যে 10। তাহলে আমরা এই ছোট ছোট ধারণা ক্লিয়ার করি, ছোট ছোট প্রশ্ন নিয়ে ধারণা ক্লিয়ার করি। ধরো আমি আমার 400 টাকার 10% দিয়ে 400 টাকা 10% দিয়ে একটা বই কিনলাম, তাহলে আমি কত টাকার বই কিনলাম? আমি আমার কাছে 400 টাকা আছে, তার 10% এর টাকা, এর মানে গুণ, তার 10% দিয়ে একটা বই কিনলাম, তাহলে আমি কত টাকার বই কিনলাম? তাহলে কত টাকার? 400 টাকার 10%, এই টাকা দিয়ে আমি কী কিনলাম? বই কিনলাম। তাহলে 400 টাকার 10% মানে কত? 400 টাকা। তাহলে অ্যাকচুয়াল কথাটা কি? টাকা, তার সাথে এর গুণ হয়ে আছে, এর মানে গুণ। তাহলে 400 গুণিত পার্সেন্টেজ আছে 10%, তাহলে 10% মানে কি? তাকে ভগ্নাংশে প্রকাশ করবো, তাহলে 10% মানে 10/100। ক্লিয়ার? তাহলে সমান কত হবে কাটাকুটি করলে? 100 দিয়ে 400 4, তাহলে 4 10 40 টাকা। তাহলে 400 টাকা 10% মানে কত? 40 টাকা। এই 40 টাকা দিয়ে আমি বই কিনলাম। ক্লিয়ার? ধরো আর একটা উদাহরণ দিই, তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। ধরো তুমি ফুড এসআই পরীক্ষায় 50-এর মধ্যে 20 পেয়েছো। 50-এর মধ্যে 20 পেয়েছো, তাহলে শতকরা কত পেয়েছো? শতকরা মানে কি? 100-র মধ্যে কত, সেটা তোমাকে বার করতে হবে। তাহলে 50-এর মধ্যে 20, তাহলে 50-এর মধ্যে পেয়েছো 20। 1-এর মধ্যে কত? 20/50। 100-র মধ্যে কত? কারণ শতকরা মানে কি? 100-র মধ্যে কত, তাহলে 100-র মধ্যে কত? 20/50 গুণিত 100। তাহলে 50 দুগুণে 100, 2 20 দুগুণে 40, 40 নম্বর। তাহলে 50-এর মধ্যে 20, সেটা কত পার্সেন্টেজের আকারে দাঁড়াচ্ছে? 40%। 40%। তোমরা দেখবে পরীক্ষায় যখন তোমরা ক্লাস 1 2 3 4 যখন তোমাদের স্কুলে টেস্ট বা টিউশনে তোমাদের টেস্ট নিত, মাস্টার কীভাবে লিখতো? যেটা পরীক্ষা হয় যত নাম্বারে সেটা নিচে ভগ্নাংশের আকারে লিখতো, যেটা পরীক্ষা নেয় যত নাম্বারে সেটা নিচে লিখে, যেটা তুমি পেয়েছো সেটা উপরে। ধরো তুমি 50 নম্বরের পরীক্ষা 20 পেয়েছো, তাহলে সেটাকে সে ভগ্নাংশের আকারে লিখে। এবারে এই ভগ্নাংশের আকারে যে লিখেছে সেটা পার্সেন্টেজের আকারে যদি বার করতে বলে, শতকরার আকারে, সেটা কত? 50-এর মধ্যে তো 20, তাহলে 100-র মধ্যে কত? তাহলে ভগ্নাংশকে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে কী বেরোবে? শতকরা বেরিয়ে যাবে। তাহলে 50 দুগুণে 100, 2 20 দুগুণে 40, 40%। তাহলে 50-এর 20 মানে কত পার্সেন্ট? 40%। ক্লিয়ার? ধরো তোমার একটা বাগান আছে, সেই বাগানে মোট ফুল 5000টি। কত? 5000টি। তার মধ্যে ধরো গোলাপ আছে 5%, সংখ্যায় বলেনি, পার্সেন্টেজের আকারে বলেছে। গোলাপের যে পরিমাণটা সেটা হচ্ছে 5%। কতগুলো গোলাপ আছে সেটা হচ্ছে 5%। ক্লিয়ার? গাঁদা আছে ধরো 1%। তাহলে বাকিগুলো অন্যান্য ফুল তাহলে কতগুলি? এই যে দেওয়া আছে সেটা শতকরার আকারে দেওয়া আছে। গোলাপ কত আছে সেটা শতকরা আকারে দেওয়া আছে 5%। গাঁদা কত আছে সেটা শতকরার আকারে দেওয়া আছে, সংখ্যার আকারে কিন্তু দেওয়া নেই। তাহলে এই যে 5% গোলাপ আছে সেটা কার? মোট ফুলের। বাগানে যতগুলো ফুল আছে সেই ফুলের 5%। তাহলে তোমাকে বার করতে বলবে যে কতগুলো গোলাপ আছে, কতগুলি গোলাপ, গাঁদা ও অন্যান্য ফুল আছে। তাহলে কি করবে? মোট যে ফুল, তাহলে মোটের সাথে যদি তুমি যেটা বার করবে নির্দিষ্ট পার্টিকুলার,
তার যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ যদি তুমি গুণ করে দাও তাহলে কিন্তু তার সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে এখানে আমি গোলাপের যে সংখ্যা সেটা পার্সেন্টেজের আকারে দেওয়া আছে, তাহলে গোলাপের সংখ্যাটা বার করতে হবে। মোট ফুল কত? 500, তাহলে 500-ই তো 5%, মোট যে ফুল তারই 5% হচ্ছে গোলাপ। তাহলে গোলাপ কতগুলো আছে? তাহলে গোলাপ আছে মোট ফুল মানে 5000, এর 5000-এর 5%। তাহলে কি করব? 5000 এর মানে গুণ 5% মানে কি? তাকে ভগ্নাংশের আকারে প্রকাশ, 5/100। তাহলে দুটো শূন্য দুটো শূন্য, তাহলে 50 আর 5, 5 5-এ 25, একটা শূন্য, কত? 250টি। তাহলে গোলাপ ফুল কতগুলো আছে? 250টি। ক্লিয়ার? আবার কি বলেছে? গাঁদা ফুল কতগুলো আছে? 1%, মানে যতগুলো ফুল তারই তো 1%। তাহলে একই রকম গাঁদা আছে কত? 5000, এর গুণ দিচ্ছি আমি, গুণ চিহ্ন, 1%, 1%। তাহলে 5000 গুণিত 1% মানে 1/100। পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ কী করি? যেটা পার্সেন্টেজ সেটা যে সংখ্যাটা পার্সেন্টেজে হয়, পার্সেন্টেজের জন্য নিচে 100, আর যে সংখ্যাটা থাকে সেটা লবে লিখি আমরা। তাহলে 1% মানে 1/100। তাহলে দুটো শূন্য দুটো শূন্য কাটা গেল, মানে 50টি। তাহলে 5000টি ফুলের মধ্যে, বাগানে যে 5000টি ফুল আছে তার মধ্যে 5% গোলাপ ফুল, তাহলে 5% মানে 250টি গোলাপ ফুল। 1% গাঁদা ফুল, তাহলে 1% মানে 50টি গাঁদা ফুল। তাহলে বাকিগুলো কি আছে? অন্যান্য ফুল। তাহলে বাকি কতগুলো আছে? তাহলে 5000-এর মধ্যে যদি 250টি গোলাপ আর 50টি গাঁদা থাকে, তাহলে গোলাপ আর গাঁদা মিলে কতগুলো আছে? গোলাপ আর গাঁদা মিলে কতগুলো আছে? 250 প্লাস 50 মানে কত? 300টি। তাহলে অন্যান্য ফুল কতগুলো? তাহলে মোট ফুল থেকে যদি গাঁদা আর গোলাপ বাদ দিই, বাদ মানে কি? বিয়োগ। তাহলে মোট ফুল, তাহলে অন্যান্য ফুল কত আছে? তাহলে মোট ফুল থেকে গাঁদা আর গোলাপ বাদ, তাহলে মোট ফুল মানে 5000 থেকে গাঁদা গোলাপ কতগুলো? 300টি, বাদ মানে বিয়োগ। তাহলে বাকিগুলো যেটা পড়ে থাকবে সেটাই অন্যান্য ফুল। তাহলে 5000 থেকে 300 বাদ দিলে কত হয়? দুটো শূন্য, 3 কতই? 10, 7-এ 1, কত? 4700টি। ক্লিয়ার? তাহলে মোটের সাথে যদি পার্সেন্টেজ গুণ করি আমি, কোনো একটা মোট কোনো কিছু দেওয়া আছে পরিমাণ, তার সাথে পার্টিকুলার ধরো সেই মোটটাকে কয়েকগুলো ভাগে ভাগ করেছে। ধরো এই যেমন এই অঙ্কটাতে 3টে পার্টে ভাগ করেছে। একটা গোলাপ ফুল, মোট 5000টি ফুল, সেই 5000 ফুলটিকে একটা গোলাপ ফুলের পার্সেন্টেজে ভাগ করেছে, একটা গাঁদা ফুলের পার্সেন্টেজে ভাগ করেছে, আর কিছুগুলোকে অন্যান্য ফুলের আকারে ভাগ করেছে। তাহলে মোট তো 5000, তাহলে 5000-এর 5% মানে সেটাই গোলাপ, 5000-এর 1% সেটাই গাঁদা, আর বাকি যেগুলো পড়ে থাকবে সেটা কি? অন্যান্য ফুল। ক্লিয়ার? ধরো এভাবেও কোনো প্রশ্ন আসতে পারে। ধরো দুটো শ্রেণী, এটা ধরো ক্লাস 10 আর ক্লাস 9, দুটো ক্লাস আছে। সেই দুটো ক্লাসে না আমার 30 জন ছাত্রছাত্রী আছে। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে, ছাত্রছাত্রীর সংখ্যা হলো 30 জন। এখানে কতগুলো আছে? এই ক্লাসে আছে ধরো তোমার 35 জন। তাহলে ক্লাস 10-এ আছে 30 জন, ক্লাস 9-এ আছে 35 জন। এই 30 জন ছাত্রছাত্রীর মধ্যে ক্লাস 9-এ কোনো একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ মানে পাস করেছে কতজন? পাস করেছে 24 জন। ক্লাস 9-এ যে 35 জন ছাত্র আছে তার মধ্যে পাস করেছে কতজন? না 28 জন। কোনো একটা পরীক্ষা হয়েছে 28 জন। তাহলে কোন ক্লাসে শতকরা বেশি পাস করেছে? পাসের হারটা কোন ক্লাসে বেশি? তাহলে আমার এই ক্লাসে যে পাসের হার সেটা শতকরাতে কত? এই ক্লাসে যে পাসের হারটা সেটা আমি শতকরাতে, তাহলে আমার যদি এটাকে আমি ভগ্নাংশের আকারে প্রকাশ করি, তাহলে 30 জন ছাত্র, তার মধ্যে মোট যেটা থাকে সেটাকে আমরা সবসময় নিচে লিখব, ভগ্নাংশের হরে লিখব। তাহলে 30 জনের মধ্যে 24 জন আমার পাস করেছে। 30 জনের মধ্যে 24 জন কী হয়েছে? পাস করেছে। তাহলে সেটাকে আমি একটা ভগ্নাংশের আকারে লিখলাম। তাহলে ভগ্নাংশের সাথে যখনই আমি 100 গুণ করব তখনই সেটা কি হয়ে যাবে? শতকরাতে প্রকাশ। তাহলে শতকরা হারটা কত সেটা আমি পেয়ে যাব।
তাহলে যদি কাটাকুটি করি আমি কত হবে, 3 দিয়ে 3 8 24, 3 10 30, 2 দিয়ে 4, 2 দিয়ে 5, ক্লিয়ার। 5 দিয়ে যাবে একে, 5 20 100, তাহলে কত হচ্ছে 80%। 80%। এটাকেও ঠিক একই রকম আমি শতকরাতে প্রকাশ করব। তাহলে 35-এ প্রথমে শতকরা প্রকাশ করতে গেলে প্রথমে ভগ্নাংশে প্রকাশ, তাই 35 জন ছাত্র, তার মধ্যে 28 জন পাস করেছে, তাহলে ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। এটাকে প্রথমে আমি ভগ্নাংশ প্রকাশ, এরপর এটাকে আমি কি করব, শতকরায় প্রকাশ করব। তাহলে শতকরা ভগ্নাংশ সাথে 100 গুণ করলে কী হয়ে যায়, শতকরা প্রকাশ। তাহলে কাটাকুটি করব, তাহলে এটাকে যদি আমি 7 দিয়ে করি, 4 7 28, 5 7 35, 5 দিয়ে যদি একে কাটি, 5 20 100, তাহলে 4 20 কত 80, এটাও কিন্তু 80%। তাহলে আমরা প্রশ্নেতে কি, প্রশ্নতে আমি কি বলবো, তাহলে 30 জন ছাত্রের মধ্যে 24 জন ছাত্র পাস করেছে ক্লাস 9-এ, সেটা শতকরাতে কত হচ্ছে 80%। এখানেও আমার ক্লাস 9-এ, যেটা ক্লাস 9-এ 35 জন ছাত্রের মধ্যে 28 জন ছাত্র পাস করেছে, সেটা শতকরাতে কত হচ্ছে 80%। তার মানে কি, পাসের হারটা দুটো ক্লাসেই সমান। তাহলে উত্তর কী হবে, কোন ক্লাসে বেশি পাস করেছে বা কম পাস করেছে না সমান পাস করেছে, উত্তরটা কী হবে, দুইটি ক্লাসে পাসের যে হার কি সেটা সমান। পাসের হারটা কি, এই ক্লাসে 80%, এই ক্লাসে 80%, তাহলে পাসের হারটা সমান। এরপর কিছু শর্ট টাইপ অঙ্ক, এই ধরনের প্রশ্নগুলো এসে যায়। ধরো দেওয়া আছে 25% এর 25%, তাহলে 25% মানে কি, 25% মানে 25/100। পার্সেন্টেজ আছে, তাকে শতকরা পার্সেন্টেজ যদি থাকে তাকে আমি ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি। তাহলে 25% মানে 25/100, এর মানে গুণ, আবার 25% মানে 25/100, তাহলে কত হচ্ছে, 25-এ 25-এ গুণ করবো, 100 100 গুণ করবো, তাহলে 25 25 গুণ করলে হয় 25 25 625, 100 100 গুণ করলে হয় 1 10 শত হাজার, 10,000। তাহলে এবারে সেটাকে আমি যদি মানে মান বার করি, 625 বা এত, একটা জিনিস আমি বলে দিচ্ছি, নিচে যদি একের পিঠে শূন্য মানে 10 বা 100 1000 একের পিঠে শূন্য এই সংখ্যাগুলো থাকে, 10,000 1 কোটি 1 লক্ষ, তাহলে কিন্তু ভাগ করার দরকার নেই, মানে এমনি ভাগ করে আমি দেখবো না, কি করব, 1 2 3 নিচে যদি থাকে তাহলে যটা শূন্য থাকবে 1 2 3 4টে শূন্য, তাহলে উপরে যে লবে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার ডান দিক থেকে বাম দিক তত ঘর পরে দশমিক বসবে, ক্লিয়ার। তাহলে 1 2 3 4, 1 2 3, 1 2 3 4, 4 নম্বর কোনো সংখ্যা নেই, তাকে তাহলে 4 নম্বর সংখ্যা কী করে করবো, একটা শূন্য দিয়ে সংখ্যা করে নিলাম, তারপরে দশমিকটা বসবে। তাহলে কত হলো, 625/10,000 সমান কত, 0.0625, 0.0625, ক্লিয়ার। ধরো তাহলে এখানে কী দেওয়া আছে, পার্সেন্টেজের পার্সেন্টেজ, সেটাকে আমি কিন্তু মান বার করলাম, মান কত, এটা মান বার করতে বলেছিল, মান বার করলাম। তাহলে এটা হলো, যদি আমার ভগ্নাংশের আকারে দেওয়া থাকে, ধরো দেওয়া আছে 3/4-কে শতকরায় প্রকাশ করো, শতকরা প্রকাশ, তাহলে এটা কি, এটা কি, এটা একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ কী করো, ভগ্নাংশ সাথে 100 গুণ করে দেবো, 100 গুণ করলেই হবে। তাহলে 4 25-এ 100, 25 আর 3-এ গুণ করলে 3 25-এ 75%, মানে 3/4 মানে কত, 75%। এইভাবে প্রশ্ন থাকে। নেক্সট অঙ্কে আবার এভাবেও থাকতে পারে, ধরো এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আছে, এর 30% সমানে 180, মানে এর সাথে এর 30% সমানে 180, এর কী করে করবো, তাহলে প্রথমে তোমরা প্রসেসটা বুঝে নাও, তারপর এখানে আমি শর্ট প্রসেসটা বলে দিচ্ছি। ধরো জিজ্ঞাসা চিহ্নটা এক্স ধরি, এই জিজ্ঞাসা চিহ্ন সমানে এক্স ধরে নিচ্ছি আমি। তাহলে জিজ্ঞাসা চিহ্ন যে এক্স বসালাম, এক্স এর মানে গুণ, 30% মানে কি 30/100 ভগ্নাংশের আকার প্রকাশ, সমানে 180। তাহলে কার মান বার করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন মানে এক্সের মান, তাহলে এক্সের সাপেক্ষে মাঝে সমান আছে, সমাধান করতে হবে। তাহলে এক্সের সাপেক্ষে এক্সের মান বার করবো, তাহলে এক্সের সাপেক্ষে 30টা কী আছে গুণে, আর এটা কিসে আছে 100টা ভাগে, লব আর হরের আকারে যেটা হরে থাকে সেটা ভাগে আছে। তাহলে সমানের অন্য সাইডে গেলে যদি নিয়ে যাই আমি 30 এবং 100-কে, তাহলে কি হবে, মানে
যেটা ভাগে থাকবে সেটা গুণে যাবে, যেটা গুণে আছে সেটা ভাগে যাবে। ক্লিয়ার? তাহলে x সমান আমি কি লিখব, 180 গুণিত 100 বাই 30। ক্লিয়ার? তাহলে 30 6 30-এ 180, 6 ইন্টু 100 সমান 600। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নর মানটা কত? 600। কত? 600। দেখো তোমরা এই রিভার্সে করে দেখো যে অঙ্কটা আমার ঠিক না ভুল। তাহলে জিজ্ঞেস চিহ্ন জায়গায় যদি আমি 600 বসাই, এই সাইডে যদি 180 হয়, এই সাইডে 180 আছে, তাহলে কিন্তু সমান। তাহলে যদি আমি 600 ইন্টু 30% মানে 30/100, তাহলে দুটো শূন্য কাটা গেল, 3 × 18, একটা শূন্য, তাহলে 180। তাহলে এই অঙ্ক আমার ঠিক আছে। ক্লিয়ার? ধরো 55 মিটার একটি বাসের 11 মিটার কাদা ও জলে আছে। 55 মিটার বাসের লম্বা একটা বাস, তার 11 মিটার কাদা ও জলে আছে। তাহলে শতকরা শতকরা কত শতকরা কত কাদা ও জলের উপরে আছে? শতকরাটা কার বার করতে বলেছে? যে অংশটা কাদা ও জলের উপর আছে সেটার শতকরা বার করতে বলেছে। তাহলে টোটাল 55 মিটার, তার মধ্যে 11 মিটার কাদা ও জলে। তাহলে বাকি অংশটা কি? কাদা ও জলের উপরে। তাহলে বাকি যে অংশটা তার শতকরা বার করতে বলেছে। তাহলে কাদা ও জলের উপরে আছে কত অংশ, কত মিটার? তাহলে টোটাল 55 মিটার থেকে আমার যে অংশটা যত মিটার কাদা ও জলে আছে সেটা বাদ দেব। তাহলে কত? 44 মিটার। তাহলে 55 মিটারের মধ্যে 44 মিটার আছে কাদা ও জলের উপরে। এই 44 মিটারটা 55 মিটারে শতকরা কত? তাহলে কি করব? তাহলে একে আমি অংশতে প্রকাশ করব, কত অংশে আছে। তাহলে কাদা ও জলের উপরে আছে কত? কাদা ও জলের উপরে আছে কত? 55 ভাগের মধ্যে, মোট 55 মিটারের মধ্যে 44 মিটার উপরে আছে। তাহলে শতকরা কত আছে? তাহলে শতকরা আছে কত? টোটাল যে অংশ তার সাথে আমার 100 গুণ করব। কাদা ও জলে যেটাকে ভগ্নাংশে প্রকাশ করলাম, অংশে প্রকাশ করলাম, সেই ভগ্নাংশের সাথে যখনই আমি 100 গুণ করব তখনই সেটা শতকরা পেয়ে যাব। 11 দিয়ে যদি আমি করি তাহলে 4 11 44, 5 11 55, 5 দিয়ে 5 20 100 মানে 80%। তাহলে আমার প্রশ্নে দেওয়া ছিল যে 55 মিটার একটা বাস, তার 11 মিটার কাদা ও জলে আছে, শতকরা কত কাদা ও জলের উপরে আছে, মানে যেটা কাদা ও জলের উপরে আছে তার শতকরাটা বার করতে বলেছে, মানে 100-র মধ্যে কত। তাহলে প্রথমে আমি কাদা ও জলে কত আছে সেটা বের করে নিলাম। উপরে 44 মিটার, কাদা ও জলে 55 মিটার থেকে কাদা 11 মিটার যদি বাদ দিই, মানে কাদা ও জলে যেটা আছে সেটা বাদ দিই, তাহলে কাদা ও জলের উপরে কত আছে সেটা পেয়ে যাবো, মানে 44 মিটার পেয়ে গেলাম। এই 44 মিটারটা তাহলে 55 মিটারে কত অংশ? 55 44/55 অংশ, মানে ভগ্নাংশ হয়ে গেল। তাহলে ভগ্নাংশের সাথে যখনই আমি 100 গুণ করবো তখনই আমার কী পেয়ে যাবো? শতকরা। তোমরা এভাবে করতে পারো যে আমি এখানে 44 মিটার পেয়ে গেলাম, তাহলে 55 মিটারের মধ্যে 44 মিটার কাদা ও জলের উপরে আছে, 1 মিটারের মধ্যে কাদা ও জলের উপরে আছে এত, 100 মিটারের মধ্যে তাহলে কত থাকবে? 44/55 গুণিত 100। এই ফর্মুলাটাই আসছে আমার। তাহলে প্রথমে আমি এখানে কি করে নিয়েছিলাম? অংশে প্রকাশ করে নিয়েছিলাম, যতটুকু আছে সেটাকে। এখানে দুটো অংশ, একে যদি আমি দুটো অংশে প্রকাশ করেছিলাম, দেখো দুটো অংশ, একেও যদি আমি অংশে প্রকাশ করতাম, আমি বলে দিচ্ছি তাহলে 4 11 44, 5 11 55, 5 20 100 মানে 20 × 4 মানে কত? 80%। তুমি এভাবেও করতে পারো ঐকিক নিয়মের সাহায্যে, বা তুমি এভাবেও করতে পারো। আমি এখানে একটা ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। ধরো ভগ্নাংশে ক্লিয়ার করে দিচ্ছি। ধরো আমার এ লম্বা, টোটাল এটা কত? 55 মিটার। তাহলে 11 মিটার কাদা ও জলের নিচে, আর বাকিটা দুটো ভাগ করেছে। তাহলে দুটোকে যদি আমি ভগ্নাংশের আকারে প্রকাশ করি, তাহলে কি করব? এই পার্টটাকে যদি অংশে প্রকাশ করি,
এটা আমার মিটারে দেওয়া আছে, তাকে অংশে প্রকাশ করছি, অংশ ভগ্নাংশ। তাহলে কেমন লিখব? মোট যেটা সেটা নিচে লিখব, হরে লিখব, এই অংশটার যে পরিমাণটা সেটা উপরে লিখব। তাহলে এত অংশ, যে মোট মোট যে পরিমাণ, মোট যে দৈর্ঘ্য, তার সাপেক্ষে এই যে কাদা ও জলে আছে সেটা কত অংশ, সেটা হলো 11/55 অংশ। এটা তাহলে কত অংশ হবে? এটার দৈর্ঘ্য কত? এটার দৈর্ঘ্য হচ্ছে 44 মিটার। তাহলে এটা কত অংশ হবে? 44/55 মিটার। টোটালটা কত? টোটালটা হলো 55 মিটার। দেখো এই দুটো অংশ যদি যোগ করি তাহলে কত হবে? এই দুটো অংশ যোগ করলে কত হবে? টোটাল অংশ সমান কত হয় সবসময়? টোটাল অংশ সমান সমান এক অংশ হয়। যে কোনো জিনিসের টোটাল জিনিস সেটা হচ্ছে এক অংশ, কিন্তু আমি এটাকে ভগ্নাংশের আকারে লিখলাম। তাহলে মোট যে থাকবে সেটা সবসময় নিচে হবে, আর যেটা যার সাপেক্ষে যেটা বার করতে পারবে অংশ সেটা উপরে হবে। ক্লিয়ার? আবার ধরো তোমার কাছে 100 টাকা আছে, এটাকে বাড়িয়ে, বা তোমাকে আমি ধরো 100 টাকা দিলাম, পরে তুমি বললে যে আমাকে আরও 10% বাড়তি দিতে হবে, 10% বাড়তি দিতে হবে। তাহলে 10% বাড়তি মানে কত? মানে যা দিচ্ছি সেটা তো দিচ্ছি, সাথে আরও তোমাকে 10% বাড়তি দেবো। তাহলে আগে এর 10% মানে কত সেটা বার করবো। এর মানে কত? 100। তাহলে 100 10% মানে কত? 100 গুণিত 10/100, পার্সেন্টেজ 10% মানে 10/100, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে প্রকাশ করলাম, মানে কত? 10 টাকা। তাহলে 100 10% মানে 10 টাকা। তাহলে তোমাকে আমি কত দেবো? দিয়েছি প্রথমে 100, পরে দিচ্ছি আরও 10, মানে কত হচ্ছে? 110 টাকা। তাহলে তার মানে কি? এই পার্টটা হলো এইটা, এই পার্টটা, এটা সমানই 10 হলো। তাহলে এই পার্টটা হলো এই পার্টটা, এই পার্টটা হলো আগের পার্টটা, এই যে পার্টটা, এই 10টা যে এইটা হচ্ছে এইটা। মানে আমি এটাকে যদি আমি শর্ট মেথডের আকারে একটা সূত্র লিখি, ফর্মুলা লিখি, সূত্র 1 কি, যে কোনো একটা সংখ্যা, ধরো কোনো সংখ্যা এক্স, একে প্রথমে সংখ্যাটা এক্স, একে y% বৃদ্ধি করা হলো, বাড়ানো হলো, মানে এক্সট্রা আরও y% বাড়ানো হলো। তাহলে বাড়ানোর পর সংখ্যাটা কত হবে? মানে পরিবর্তিত সংখ্যাটি হবে কত? এক্স, এটা তো থাকবেই, সাথে এর আবার y%, মানে xy/100। তাহলে পরিবর্তিত সংখ্যাটি কত? এক্স প্লাস xy/100। এটা হলো শর্ট ফর্ম। ধরো এই অঙ্কটাই আমি করছি, ধরো 200 টাকা। মূল সংখ্যাটা হলো কোনো সংখ্যা এক্স, এটা 200, একে আমি আরও 20% বৃদ্ধি করলাম। তাহলে বৃদ্ধি করার পরে এই যে সংখ্যাটা হবে 200টা কত হবে? 200 সংখ্যাটা কত হবে? তার ফর্মুলাটা হলো এক্স প্লাস xy/100। তাহলে এক্সের জায়গায় 200 বসাবো, এক্স ওয়াই মানে এটা এক্স, এটা ওয়াই, তাহলে 200 × 20/100। তাহলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 2, 200কে 100 দিয়ে 2, তাহলে 200 প্লাস 200 গুণিত 2 গুণিত 20, মানে 20 দুগুণে 40, মানে 240 টাকা। ক্লিয়ার? 240 টাকা। এটাকে তুমি আরও ভালোভাবে করো, এটা লং প্রসেসের আকারে করো। তাহলে তোমার কাছে 200 টাকা আছে, তাকে আবার 20% বৃদ্ধি করছি, এটাকেই 20% বৃদ্ধি করছি। তাহলে এর 20% মানে 200 × 20/100। তাহলে 200কে 100 দিয়ে 200কে যদি ভাগ করি আমি, তাহলে 2 100 200, 2 20 দুগুণে 40, মানে 40 টাকা। তাহলে তোমার দিচ্ছি 40 টাকা, প্রথমে 200 টাকা দিয়েছিলাম, পরে আবার 40 টাকা দিলাম, তার মানে পরিবর্তিত সংখ্যাটি কত হলো? 240 টাকা। তার যে শর্টকাট প্রসেস সেটা হলো এইটা, এক্স প্লাস xy/100। কারণ পরীক্ষার হলে তোমার তো সময় কম, তাহলে তোমার কিন্তু এই ফর্মুলাটাই প্রয়োগ করতে হবে। কোনো একটা সংখ্যা বলে দেবে, সেই সংখ্যাটা বলে দেবে যে কোনো একটা সংখ্যা 1000, তারপর সেটাকে যদি 2% বৃদ্ধি করা হয় তাহলে
2% বৃদ্ধি করার পর সংখ্যাটি কত হবে, তার ফর্মুলা হচ্ছে এটা এক্স প্লাস এক্স ওয়াই বাই 100। ওই যে 2% সেটাই হচ্ছে পার্সেন্টেজ সংখ্যাটা হচ্ছে ওয়াই। তাহলে প্রথমে মূল সংখ্যাটার সাথে যদি সংখ্যাটা এবং এই পার্সেন্টেজ যে হারটা সেটা গুণ করে 100 দিয়ে ভাগ করো, যেটা পাবে সেটাই হলো পরিবর্তিত সংখ্যা। ক্লিয়ার? নেক্সট সূত্র, ঠিক এই অঙ্কটাই এটা বৃদ্ধি করা হলো যদি আমার হ্রাস করা হয়, যে মূল সংখ্যা এক্স পরে y% হ্রাস করা হলে পরিবর্তিত সংখ্যাটি হবে ঠিক একই রকম এক্স মাইনাস এক্স ওয়াই বাই 100। ওইখানে প্লাস ছিল, এইখানে মাইনাস হবে, যেহেতু কমে যাবে তাহলে এখানে মাইনাস, একই রকম, আর কিছু না। তাহলে এটার যদি আমি উদাহরণটা দিই, ঠিক একই রকম, ধরো আমার 100 টাকা, 100কে যদি আমার 2% বা 3% বা 4% বৃদ্ধি করা হয়, ধরো 5% বাড়াচ্ছি, 100কে 5% কমাচ্ছি, হ্রাস সূত্র যেহেতু কমাচ্ছি, তাহলে কমানোর পরে 100টা কত হবে, পরিবর্তিত সংখ্যা 100টা কত হবে। তাহলে আমি যদি এই সূত্রের আকার প্রয়োগ করি 100 মাইনাস এক্স ওয়াই, তাহলে 100 ইন্টু 5/100, 100 কাটা যাবে, তাহলে 100 মাইনাস 5 মানে কত, 95। তাহলে পরিবর্তিত সংখ্যাটি কত, 95। জাস্ট তোমাদেরকে শুধু এই সূত্রটা মনে রাখতে হবে, যে কোনো একটা সংখ্যা আছে সেটাকে যদি কোনো একটা হ্রাস করা হয়, তাহলে হ্রাস করার পরে যে সংখ্যাটা পাবে সেই সংখ্যাটা কত, তার যে সূত্র, শর্ট প্রসেস যেটা সূত্র, সেটা সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়াই বাই 100। খুব ইম্পর্ট্যান্ট সূত্র, প্রায় পরীক্ষাতে এই টাইপের অঙ্ক আসে। ধরো কোনো একটা রাশি আছে, সূত্রটা লিখে নিই, সূত্র লিখে নিচ্ছি যে কোনো রাশির x% হ্রাস করে মূল রাশিতে আনতে বৃদ্ধি করতে হবে x/100 মাইনাস এক্স গুণিত 100%। মানে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি ধরো রাশিটা 100, আমি একে 5% কমিয়েছি, তাহলে 5% কমালে কত হবে, 100 আর 5%, মূল রাশি 100, তাহলে 5% কমিয়েছি, তাহলে 5% কমালে কত হবে, 100 থেকে 5 টাকা কম, মানে সংখ্যাটা কত, 95। এই 95কে আবার আমি 100তে নিয়ে যাব, তাহলে কত বাড়াতে হবে, তাহলে 95 থেকে 100 নিয়ে, 95 থেকে 100, 95 থেকে 100 করতে গেলে 5 বাড়াতে হবে, তাহলে 95কে 100 করতে গেলে 5 বাড়াতে হবে, একে কত বাড়াতে হবে, আর শতকরা যেহেতু, তাহলে 100তে কত বাড়াতে হবে। তাহলে এই যে 95, এই 95টা কী করে পাচ্ছি, 100 মাইনাস, এই 95 জায়গায় কী লিখবে, 100 মাইনাস 5, তাহলে সেটাই দেখো সূত্রের আকারে আছে, এই যে 5টা, এই 5টা যে পার্সেন্টেজ, সেটা যদি দেখো এক্স, 100টা, এই 5টা ইন্টু 100। তার মানে কোনো রাশিকে যদি প্রথমে কোনো একটা পার্সেন্টেজ ধরো হ্রাস হয়ে গেছে, কোনো একটা রাশির কোনো একটা পার্সেন্টেজ হ্রাস হয়ে গেছে, পরে আমি বলছি না ওইটাকে যা ছিল তাই করব, তাহলে তারপরে আরও বাড়াতে হবে, তো তাহলে কত বাড়াতে হবে, তার যে সূত্র সেটা হলো x/100 মাইনাস এক্স ইন্টু 100%। ক্লিয়ার? 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, এটারই 2 নম্বর সূত্র, যে কোনো রাশি x% বৃদ্ধি করে মূল রাশিতে আনতে, প্রথমে একটা রাশি ছিল ধরো 100, ক্লিয়ার, আমি ধরো একে ওই অঙ্কটায় 5% বলছি, 5% বাড়াচ্ছি, তার মানে 100 5%, তার মানে 100 টাকায় আমি আরও 5 টাকা বাড়াচ্ছি, তাহলে সংখ্যাটা কত হবে, 105 টাকা। ছিল মূল রাশি 100, হলো 105। এবার আমি বলছি না একে 100ই করতে হবে, তাহলে 105কে 100 করতে গেলে 5 কমাতে হবে, তাহলে 105 থেকে
100 করতে গেলে 5 কমাতে হবে, তাহলে 105 থেকে 5 কমাতে হবে 100 করতে গেলে। একে কত কমাতে হবে? 5/105। আর 100তে কত কমা, 100টা কী জন্যে? ওই শতকরার জন্যে। শতকরা কত কমাতে হবে তার জন্যে 100টা, এই 100টা হলো শতকরাতে কত কমাতে হবে। তাহলে 5/105 গুণিত 100, এই যে 105, এই 105টা কি? 105টা হলো 100 + 5, এই যে 105, 100 + 5। 100 থেকে যে 5% বৃদ্ধি হয়ে যে সংখ্যাটা হয়েছে, 100কে 5% বৃদ্ধি করে, তাহলে 100কে 5% বৃদ্ধি করলে কত হবে? 100 + 5 মানে 105, 100 + 5 মানে 105, নি হলো 105, 100 + 5 নি হলো 105। এইবারে এই 105কে আমি কমিয়ে আবার 100তে আনবো, তাহলে কমাতে হবে, কত কমাতে হবে? তার যে সূত্র, সেই সূত্রটা হলো রাশিতে আনতে, তাহলে কি রাশিতে আনতে হ্রাস করতে হবে, হ্রাস করতে হবে কত পার্সেন্ট হ্রাস করতে হবে? x/100 + x ইন্টু 100%। যদি হ্রাস করতে বলে তবে নিচে মাইনাস 100 মাইনাস ওই পার্সেন্টেজটা মাইনাস করে দেবে। আর যদি বৃদ্ধি করতে বলে, মানে হ্রাস থাকে, তাহলে বৃদ্ধি করতে বলে নিচে তাহলে মাইনাস হবে। আবার যদি x% বৃদ্ধি করে মূল রাশিটা আনতে হয়, তার মানে হ্রাস করতে হবে, তখন নিচে প্লাস। তাহলে কোনো রাশির x% হ্রাস করে মূল রাশিতে আনতে বৃদ্ধি করতে হবে কত পার্সেন্ট? x/100 - x ইন্টু 100%। কোনো রাশির x% বৃদ্ধি করে মূল রাশিতে আনতে হ্রাস করতে হবে কত? 100/100 + x ইন্টু 100%। তাহলে যে দুটো সূত্র আমরা এখন শিখলাম, সেই দুটো সূত্রের আমি সমস্যার সমাধান করব। কি আছে? কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায়, মানে আগে যা দাম ছিল তার 20% বেড়েছে। তাহলে এক গৃহকর্তা কয়লার ব্যবহার এমনভাবে কমালো, কয়লার ব্যবহারটা এমনভাবে কমালো যে কয়লার উপর খরচ পূর্ববৎ থাকলো, মানে আগে যা খরচ হতো শুধুমাত্র কয়লার ব্যবহারটা, দামটা বেড়ে গেছে। মানে ধরো আমি বলতে চাইছি 100 টাকায়, 100 টাকাতে আগে 5 কেজি কয়লা পাওয়া যেত, সে 100 টাকায় রাখলো, এখন দামটা বেড়ে গেছে। এখন দামটা বেড়ে যাওয়ার জন্য কি হয়েছে? 100 টাকায় রাখলো, দামটা কয়লার জন্য 100 টাকায় রাখলো, কিন্তু সে তোমার 5 কেজি, ধরো আগে 100 টাকায় 5 কেজি, মানে কত করে দাম হচ্ছে? তাহলে 5 কেজি হলে 20 টাকা করে, তাহলে দাম ধরো বেড়ে গেছে, এখন দামটা বেড়ে গেছে। তাহলে 100 টাকায় আগে সে 5 কেজি পেতো, মানে প্রতি কেজি কয়লার দাম ধরো 20 টাকা করে, আমি ধরে নিচ্ছি। কয়লার দামটা প্রতি কেজি কয়লার দাম ধরো 25 টাকা করে হয়ে গেছে। তার মানে সে যদি 5 কেজি কয়লা নিতে চায়, তাহলে তাকে দিতে হবে 125 টাকা, 125 টাকা। তাহলে 25 ইন্টু 5 মানে 125 টাকা দিতে হবে। কিন্তু তার ধরো যে আয়, যে টাকা রোজগার করে, সেই টাকাতে কিন্তু যদি কয়লা কিনে, তাহলে কিন্তু তার অন্য দিকে সমস্যা, মানে খাওয়ার দিকে সমস্যা হবে। তার জন্য সে কী করলো, যে 100 টাকায় রাখলো কয়লার যে খরচের জন্য, কিন্তু যেহেতু 25 টাকা করে হয়ে গেছে, তাহলে সে কী নিল? 4 কেজি নিল, মানে পরিমাণটা কমিয়ে দিল, পরিমাণটা কমিয়ে দিল। সেটাই বলছি যে পূর্ববৎ যে খরচ, সেই খরচটাই রাখলো। তাহলে কয়লার ব্যবহার যে হারে কমালো, তাহলে কয়লার ব্যবহারটা সে কী হারে কমাবে, সেটার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা যে আগে যে আমি যে দুটো সূত্র করলাম, সেই ফর্মুলা কি না, x/100 + x ইন্টু 100%, x/100 + x ইন্টু 100%। যদি প্রথমে বেড়ে যায়, তারপরে কোনো জিনিসকে যদি আমি আগের মতো আনতে চাই, তাহলে তাকে কমাতে হবে। তাহলে যে কত কমাতে হবে, শতকরা কত কমাতে হবে, তার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হলো x/100 + x ইন্টু 100। তাহলে x মানে কত এখানে? 20, 100 + x মানে 20 ইন্টু 100, তাহলে 100/120 ইন্টু 100, তাহলে 6 × 20 120, 2 দিয়ে 3, 2 দিয়ে 50, তাহলে 50/3 মানে 16.23%। ক্লিয়ার? 16.23%। আগে কি ছিল, কি বলেছিলাম, যে কোনো রাশির x% হ্রাস করে মূল রাশিতে আনতে বৃদ্ধি করতে হবে, তখন x/100 - x ইন্টু 100। এই যে অঙ্কটা করলাম ঠিক একই রকম, মানে
আমার বেড়ে গেছে, তাহলে মূল রাশিতে মানে আগের খরচে আনতে হবে, তার জন্য তাহলে কত তাকে বৃদ্ধি করতে হবে। যে অঙ্কটা করলাম তার তার ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা, কোনো রাশির X% বৃদ্ধি মানে তার যে খরচটা, কয়লার খরচটা বেড়ে গেছে 20%, এক্সের জায়গায় 20% বেড়ে গেছে, কিন্তু তাকে যে আগে যে তাহলে কয়লার যে দামটা সেটা 20% বেড়ে গেলে তাহলে তার খরচটা বেড়ে যাবে, কিন্তু বলছে না আগে যা খরচ হতো সেই খরচেই রাখবো, তাহলে তাকে কি ব্যবহারটা কমাতে হবে। তাহলে কত কমাতে হবে, তার যে সূত্র সেটা হলো X/100 + X × 100%। সেটাই কিন্তু আমি এই অঙ্কে কী করলাম, অ্যাপ্লাই করলাম। এই অঙ্কে কী করলাম, অ্যাপ্লাই করলাম, এই যে X/100 + X × 100%। ক্লিয়ার। নেক্সট সমস্যাটা প্রবলেমটা আছে, কি দেওয়া আছে দেখো, এর বেতন বি এর বেতনের থেকে 20% কম। 20% মানে কি, 100-র মধ্যে 20, তার মানে যার চেয়ে বলবে তাকে ধরবে। তাহলে এর বেতনটা বি এর থেকে, মানে বিকে আমি 100 ধরবো, তাহলে বি এর বেতনটা যদি 100 হয় তাহলে এর বেতনটা কত, তার থেকে যদি 100 হয়, কারণ পার্সেন্টেজ মানে 100 সাপেক্ষে, তাহলে এর বেতনটা কত 80 হবে, 20 টাকা কম। পার্সেন্টেজ মানে কি 20% মানে 100-র মধ্যে 20, তাহলে বি এর বেতন যদি 100 হয় তাহলে এর বেতন কত 80 টাকা। তাহলে সেটা আগে লিখে নিই। তাহলে এর বেতন বি এর বেতনের থেকে, যার থেকে বলবে তাকে ধরবো। তাহলে বি এর বেতনটা আমি ধরে নিচ্ছি, বি এর বেতনটা হচ্ছে 100, তাহলে এর বেতন কত, এর বেতন হচ্ছে বি এর যা বেতন তার থেকে যেহেতু 100, তাহলে 100 সাপেক্ষে কি 20% দেওয়া আছে, 20% মানে কি 100-র মধ্যে 20, 100-র মধ্যে 20 টাকা কম, 100-র মধ্যে 20 টাকা কম, তাহলে এর বেতনটা কত 80 টাকা। ক্লিয়ার। তাহলে প্রথম লাইনে যেটা বললো সেটা হলো এর বেতন যত, এর যে বেতন সেটা হলো বি এর বেতনের থেকে 20% কম, মানে বি এর বেতন যদি 100 হয় তাহলে এর বেতনটা হচ্ছে 80 টাকা। নেক্সট যে লাইনে দেওয়া আছে, তাহলে কে কম, এর বেতনটা কম, বি এর বেতনটা বেশি, তাহলে বি এর বেতন এর বেতনের চেয়ে, কার চেয়ে বলছে পরের লাইনে, এর বেতনের চেয়ে কত বেশি, এর চেয়ে মানে এর থেকে বি এর বেতনটা কত পার্সেন্ট বেশি, শতকরা কত বেশি, শতকরা আকারে বলেছে। যদি বলতো কত বেশি তাহলে 20 টাকা বেশি, শতকরা কত বেশি বলেছে তাহলে সেটা বার করব। তাহলে কিছুই নেই, যার চেয়ে বলবে তাকে নিচে লিখবে, যেহেতু দুজনাকারী বেতন আমরা পেয়ে গেছি, তাহলে যার চেয়ে বলবে সেটা আমি নিচে লিখবো। কার চেয়ে বলেছে কত বেশি, তাহলে আগে কত বেশিটা কত বেশি, সেটা হচ্ছে 20 টাকা বেশি, তাহলে কত বেশি, বেশিটা আমি উপরে লিখব। যার চেয়ে বলবে, যার চেয়ে বলবে, যার থেকে বলবে বা যার থেকে বলবে সেটা নিচে হবে ইন্টু 100। ক্লিয়ার। তাহলে কত বেশি বা কম সেটা আমি উপরে লিখবো। তাহলে কত বেশি বা কম, 20 টাকা, 20 টাকা বেশি, বি এর বেতনটা কি এর থেকে সেজন্য এরটা নিচে লিখব। যার থেকে বলবে, যার চেয়ে বলবে সেটা নিচে, তাহলে 80, তাহলে 80-র থেকে এ কত বেশি 20 টাকা বেশি ইন্টু 100, তাহলে 4×20 100, এই 4×20 80, 4×20 80, আর 4 দিয়ে 100-কে ভাগ করলে 4×25 100, তাহলে কত 25%। ক্লিয়ার, 25%। প্রথমে কি করলাম, এর বেতনটা বি এর বেতনের থেকে 20% কম, তাহলে যার চেয়ে বলবে, যার চেয়ে শতকরা যত কম বলবে তাকেই ধরবে। তাহলে বি এর চেয়ে বলেছে, বি এর বেতনের চেয়ে, তাহলে বিকে ধরলাম 100, তাহলে বি এর বেতন যদি 100 হয় তাহলে বি এর বেতনের থেকে এর বেতনটা কত 20 টাকা কম, তার মানে 20 টাকা হলে কত 80 টাকা। এরপরে পরের লাইনে যেটা বলেছে, তাহলে বি এর বেতনটা এর বেতনের থেকে কত বেশি, 20 টাকা বেশি, তাহলে শতকরা কত বেশি, তাহলে যার চেয়ে বলবে সেটা ভগ্নাংশের আকারে যখন লিখবো তখন সেটা নিচে লিখবো, যার চেয়ে বলবে। তাহলে 80টা, 80-র থেকে সে 20 টাকা বেশি, তাহলে বেশিটা লিখবো উপরে, আর যার চেয়ে বলবে তার পরিমাণটা নিচে ইন্টু 100, যেহেতু শতকরা ইন্টু 100 কাটাকুটি করে যেটা হবে যে মান সেটাই হলো অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট যে দুটো সূত্র লিখছি সেটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র। কি সূত্র, দ্রব্যের মূল্য বৃদ্ধি X% বৃদ্ধি, যদি কোনো দ্রব্যের মূল্য X% বৃদ্ধি হয় তবে খরচ একই রাখতে ব্যবহার কমাতে হবে। আগে যে সূত্র লিখলাম সেই সূত্রগুলোই শুধু আমি স্পেশালি ভাষার আকারে লিখে দিচ্ছি। ক্লিয়ার।
দ্রব্যমূল্য যদি X% হয়, দ্রব্যমূল্যে যদি বৃদ্ধিটা, দ্রব্যে যদি কোনো মূল্য বৃদ্ধি X% হয়, তাহলে খরচটা আমি একই রাখবো, শুধুমাত্র ব্যবহার যে কমাবো সেটা শতকরা কত কমাবো, তার যে সূত্র সেটা হলো X/100 + X × 100। ক্লিয়ার? তাহলে এটা থেকে একটা আমি এক্সাম্পল দিয়ে একটা উদাহরণ করে নিই, একটা অঙ্ক করে নিই। তাহলে কি বলেছে উদাহরণটাতে, চিনির দাম 10% বৃদ্ধি করা হলে চিনির ব্যবহার কত কমাতে হবে যাতে চিনির যে ব্যয় একই থাকে, মানে আগে যে খরচ করতাম সেই খরচেই থাকে, শুধু চিনির ব্যবহারটা আমি কমাবো। আগে নিতাম ধরো 5 কেজি, এখন নেব আমি 2 কেজি, কিন্তু চিনির জন্য যে একটা বরাদ্দ দাম, ধরো আমি আগে 100 টাকাই খরচ করতাম, এখন 100 টাকা খরচ করব। তাহলে চিনির যে ব্যবহার কত কমাবো তার যে ফর্মুলা সেটা হলো এইটা। কি সূত্র? X/100 + X × 100%। তাহলে বসিয়ে যাও, এখানে কত বৃদ্ধি হচ্ছে? 10%, তাহলে এক্সের জায়গায় 10, তাহলে 10/100 + 10, X/100 + X × 100, তাহলে 10/100 + 10 × 100, তার মানে কত? 10/110 × 100, একটা 0 0 কাটা গেল, তাহলে 100/11, তাহলে 100/11 মানে 11 দিয়ে 100কে ভাগ, তাহলে 9 11 99, 9 পূর্ণ 1-এর 11%। তাহলে দ্রব্যের মূল্য বৃদ্ধি X% যদি দ্রব্যের মূল্য বৃদ্ধি X% হয়, মানে দ্রব্যের দাম যদি X% বাড়ে, তবে খরচ একই রাখতে ব্যবহারটা কমাতে হবে, তার যে সূত্র X/100 + X × 100%। ক্লিয়ার? নেক্সট, এটাই ঠিক একই রকম, যদি দ্রব্যের মূল্য হ্রাস হয়, দাম কমে, তাহলে খরচ একই রাখতে ব্যবহার কতটা বাড়াবো, নেক্সট যে সূত্র সেটা হলো দ্রব্যের মূল্য হ্রাস X% হলে, মানে কোনো দ্রব্যের মূল্য যদি X% হ্রাস পায়, তবে খরচ একই রাখতে, দ্রব্যের মূল্য হ্রাস যদি X% হয় তবে খরচ একই রাখতে ব্যবহার বৃদ্ধি করতে হবে, তার যে ফর্মুলা, এখানে ছিল X/100 + X × 100, এখানে X/100 - X × 100%, আর কিছু না। শুধু চিনির দাম 10% বৃদ্ধি করা হলে, যদি চিনির দাম 10% বৃদ্ধি পায়, যদি হ্রাসের ক্ষেত্রে কী থাকবে? 10% হ্রাস পায়, তাহলে চিনির ব্যবহার কত বাড়াবো, তখন যদি দামটা কমে যায়, আমার 100 টাকা পয়সা, আমি খরচ ওইটাই করব, দাম কমে গেছে, তাহলে তো আমি বেশি খাবো, কিন্তু মানে আমি ব্যয়টা কিন্তু ওর জন্য যা ব্যয় রেখেছি, মানে যে টাকাটা আমি বরাদ্দ রেখেছি, সেই টাকাটা কিন্তু ওই টাকাটাই রাখবো, 100 টাকাই রাখবো, তাহলে চিনির ব্যবহারটা কিন্তু কত বাড়াবো, তার যে ফর্মুলা X/100 - X × 100%। ক্লিয়ার? নেক্সট অঙ্ক পরের দিন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।